নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের জন্য পাঠ করব কবি জীবনানন্দ দাশের লেখা মহাপৃথিবী কাব্যগ্রন্থের অন্তর্গত সেই বিখ্যাত কবিতা ৮ বছর আগের একদিন। এই কবিতাটি আমি পাঠ থেকে বিরত থাকছি, কেবলমাত্র বিশ্লেষণী পাঠের প্রয়োজনে। যেভাবে কবিতার পাঠ করার প্রয়োজন হবে সেই অংশটুকু আমি পাঠ করার মধ্য দিয়ে সম্পূর্ণ বিশ্লেষণী পাঠকে এগিয়ে নিয়ে যাব। তো চলুন শুরু করা যাক আজকের এই কবিতার বিশ্লেষণী পাঠ। আমরা এই কবিতাটি প্রথমে দেখব কবিতাটি কোন মূল ভাবনার উপর দাঁড়িয়ে আছে বা কবিতার গঠনটি ঠিক কেমন। আমরা দেখি একটি মানুষ আত্মহত্যা করেছিল। এক রাত্রে স্ত্রী ও শিশু সন্তান সহ সুখী জীবন পরিত্যাগ করে গাছের ডালে গলায় দড়ি দিয়েছিল সে। তাকে নিয়ে যাওয়া হয়েছিল লাশ কাটা ঘরে। এই ঘটনাংশের বিবৃতি কবিতাটির প্রথম স্তর, নাটকের প্রথম দৃশ্য। দৃশ্যটি বর্ণিত হয়েছে কবি কথকের ভাষায়। আপাত নিরাসক্ত সংবাদ জ্ঞাপন যেন। তারপর বেশ কিছুক্ষণ কথা বলেন কবি। কবি অর্থে ব্যক্তি জীবনানন্দ দাশ নন। কবিতার আমি, জীবন সংকট, গাঢ়তা ও সার্থকতা সম্পর্কে গভীর চিন্তায় তলিয়ে যাওয়া এক ব্যক্তি। একটি মানুষের আত্মহত্যাকে ঘিরে মানুষের জীবনযাপন সম্পর্কিত এক গভীর আত্মদর্শনের মুখোমুখি হন তিনি। বেশ কিছুক্ষণ চলতে থাকে তার স্বগত চিন্তা। কিছুক্ষণ পরে কবিতা নাট্যের শেষ দৃশ্যে দেখা যায় একটি প্রবীণ পেঁচাকে। তার অমোঘ নিজস্ব সংলাপে যেন কবিতার ক্লাইম্যাক্স জ্বলে ওঠে। কবিতার বক্তার সঙ্গেও আছে তার কথা। বক্তা সরাসরি মধ্যম পুরুষে তাকে সম্বোধন করেন, প্রশ্ন করেন, তার উক্তি অনুসারেই যেন সিদ্ধান্ত নেন। কবিতার শেষ সংলাপ উচ্চারিত হয়। কবিতার গঠন অতএব ত্রিকৌণিক। তার তিনটি বিন্দুতে অবস্থিত আত্মহত্যাকারী মানুষটি, কবিতার কথক এবং ওই পেঁচা, এরা প্রত্যেকেই নিজের নিজের কথা বলছে। এদের কারোরই বক্তব্যের পূর্ণ দায়ভাগ কবি জীবনানন্দ দাশের উপর আরোপ করা বোধহয় প্রথমেই উচিত হবে না। কবি লিখছেন, শোনা গেল লাশ কাটা ঘরে, নিয়ে গেছে তারে কাল রাতে ফাল্গুনের রাতের আঁধারে, যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ, মরিবার হলো তার সাধ। আসলে কথক বলছেন এক মৃতের গল্প। গল্পকথন রীতি জীবনানন্দের অনেক কবিতায় পাওয়া যায়, যা আমাদের মনে করিয়ে দেয় বাংলা সাহিত্যের প্রাচীন রীতির কথা। টানা সুরে গল্প বা কাহিনী কাব্য পড়ে যাওয়া এবং অনেক লোকের আবিষ্ট হয়ে শোনা। পাঠকের মনকে প্রথম থেকেই অধিকার করতে চাইলেন কবি। তবে এই বিবৃতির একটি নাটকীয় দিকও আছে। পুরনো কাব্য কখনো এইভাবে শুরু হয় না। প্রথমেই আত্মহত্যা ও লাশ কাটার প্রসঙ্গ পাঠককে ধাক্কা দেয়। ঔৎসুক্য হয়ে ওঠে টান টান। একটি মানুষকে লাশ কাটা ঘরে নিয়ে যাওয়া হয়েছে। কেউ কেউ মনে করেছেন বরিশালে জীবনানন্দের বাসগৃহের অনতি দূরে অবস্থিত মর্গের স্মৃতি এই কবিতায় ব্যবহৃত। কবি নিজে এই তথ্যটিকে গুরুত্ব দেবার পক্ষপাতী ছিলেন না। লাশ কাটা ঘর মানে ঠিক মর্গ নয়। মর্গ হলো অশনাক্ত মৃতদেহ রাখার জন্য। তবে দুইয়ের মধ্যে ঘনিষ্ঠ যোগ। অস্বাভাবিক মৃত্যুর তদন্ত সূত্রে আসে শব্দ ব্যবচ্ছেদ। কাজেই মৃতদেহ লাশ কাটা ঘরে নিয়ে আসা হয়েছে, এই উক্তিতে কবিতার প্রথম দুই পংক্তিতেই পাঠক সচেতন হয়ে ওঠেন। আসলে এই মৃত্যু স্বাভাবিক নয়, এটাই কবি বোঝাতে চান। ফাল্গুনের রাত জীবনানন্দের কবিতায় বারবার আসে। জীবজগতের প্রধান মিলন ঋতু বসন্তকাল, যখন মিলনের ফলে প্রত্যাশিত সন্তানের আকাঙ্ক্ষায়, বংশধারা বিস্তারের স্বাভাবিক জৈব প্রবৃত্তিতে নিবিড়ভাবে বাঁচবার স্বাদকে ছড়িয়ে দেবার সময়। ঠিক একই কারণে পাখিরা কবিতায় জীবনানন্দ লিখেছেন, শরীরে এসেছে স্বাদ বসন্তের রাতে। আবার ধূসর পাণ্ডুলিপিরই ক্যাম্পে কবিতায় কবি লিখছেন, ঘুম আর আসে না কো বসন্তের রাতে।
সমস্ত প্রাণীজগতে যখন মিলনের স্বাদ, প্রাণ বিস্তারের আকাঙ্ক্ষা, ঠিক তখনই সেই মানুষটির মৃত্যু ইচ্ছা জাগল। এই অস্বাভাবিক বৈপরীত্যই তাকে পৌঁছে দিয়েছে লাশ কাটা ঘরে। কেন? তারই উত্তর খুঁজি পরের পংক্তিগুলিতে। কবিতাটিতে কারণ কার্য শৃঙ্খলার বিন্যাসও বেশ আকর্ষক, গল্প প্লটকে মনে করিয়ে দেয়। কবিতাটির প্রধান আবহ চাঁদ ডুবে যাওয়া অন্ধকার, তাও পরিব্যাপ্ত হয়ে যায় প্রথম স্তবকেই। বধূ শুয়েছিল পাশে, শিশুটিও ছিল, প্রেম ছিল, আশা ছিল জ্যোৎস্নায়, তবু সে দেখিল কোন ভূত। ঘুম কেন ভেঙে গেল তার? অথবা হয়নি ঘুম বহুকাল, লাশ কাটা ঘরে শুয়ে ঘুমায় এবার। পূর্ণ সংসারের ছবি, জ্যোৎস্নাময় আশাময় জীবন, স্ত্রী ও সন্তানের প্রীতিময় নৈকট্য, তারপরই ভূত শব্দটির চমক। জীবনানন্দের কবিতায় ভগবানের প্রসঙ্গ তেমন নেই, কিন্তু অশরীরী রহস্যময় ভয় জাগানো অস্তিত্বের প্রসঙ্গ আছে একাধিক নামে। প্রেত, ভূত, ডাকিনী। বাংলার লোকবিশ্বাসে যে অশুভ নিশির ডাকের কথা শোনা যায়, তাই যেন লোকটিকে ডেকে নিয়ে গেছে। স্তবকের শেষ দুই পংক্তিতে কবি সঞ্চারিত করে দেন আধুনিক মানুষের সেই আর্ত প্রশ্ন, ঘুম কেন ভেঙে গেল? ঘুম কি জীবনে ছিল কখনো? আপাত সুখী সংসার জীবনে প্রকৃত সুখ আছে কি? মানব মননের পুঞ্জিত দ্বিধা ও স্ববিরোধ, অস্বস্তি ও অসুখের বোঝা কি মানুষকে নিরন্তর এক আত্মহননের দিকে এগিয়ে দিচ্ছে না? আমরা দেখি এরপর কবি লিখছেন, এই ঘুম চেয়েছিল বুঝি রক্ত ফেনামাখা মুখে, মড়কের ইঁদুরের মতো ঘাড় গুঁজি, আঁধার ঘুঁজির বুকে ঘুমায় এবার, কোনোদিন জাগিবে না আর। জীবন বড় প্রিয়, কিন্তু বেঁচে থাকার প্রক্রিয়া নিরবিচ্ছিন্ন মনোরম নয়। বহু নিষ্ঠুর স্বার্থপরতা, বহু করাল আগ্রাসনের সঙ্গে লড়াই করে বাঁচতে হয়। বাঁচতে গেলে নিজেরও কিছু পরিমাণে নিষ্ঠুর ও নির্মোহ না হয়ে উপায় নেই। কোনো মানুষের ব্যক্তিগত জীবনে যদি আপাতভাবে শান্তি থাকেও, তার মননের স্তরে জীবন প্রক্রিয়ার এই অসহায়তার বোধ ক্রমে চেপে বসতে পারে। কোনো কোনো মানুষ এই ভার বহন করতে করতে সহ্যের বাঁধ ভেঙে বেছে নিতে পারে মৃত্যুর পথ। জীবনের স্বরূপ জেনে অন্তর্হিত হতে পারে তার বাঁচবার ইচ্ছে। এই মৃত্যু কিন্তু কবির চোখে সুন্দর নয়। এর আগে অন্ধকার কবিতায় পৃথিবীতে শত শত শূকরের চিৎকার আর শত শত শূকরীর প্রসব বেদনার আড়ম্বর দেখে কবি ধানসিঁড়ি নদীর কিনারে ঘুমিয়ে থাকতে চেয়েছেন, কোনোদিন জাগব না জেনে। এখানেও আত্মহননকারী মানুষটির একই অনুভূতি, তবে অন্ধকার কবিতায় জীবন অসুন্দর জেনে সুন্দর মৃত্যু বেছে নিয়েছেন কবি। এখানে কিন্তু মৃত ব্যক্তিটির আত্মঘাত তার চোখে সুন্দর মনে হয়নি। এই মৃত্যু মড়কের ইঁদুরের মতো রক্ত ফেনামাখা। মড়কের ইঁদুরের চিত্রকল্পে আলব্যের কামুর লা পেস্ট উপন্যাসের কথা মনে পড়ে। সেখানে উপন্যাসের নায়ক মড়কযুক্ত নগরের দিকে তাকিয়ে ভেবেছিল, সভ্যতার অন্তঃস্থল থেকে মড়কের বীজ কখনো সম্পূর্ণ নিশ্চিহ্ন হয় না। কিন্তু কামুর উপন্যাসটি প্রকাশিত হয় 1947-এ, 8 বছর আগের একদিনের প্রথম প্রকাশ কবিতা, চৈত্র 1344-এর অনেক আগে। এরপর কবি লিখছেন, কোনোদিন জাগিবে না আর, জাগিবার গাঢ় বেদনার অবিরাম অবিরাম ভার, সহিবে না আর। এই কথা বলেছিল তারে চাঁদ ডুবে চলে গেলে অদ্ভুত আঁধারে, যেন তার জানালার ধারে উটের গ্রীবার মতো কোনো এক নিস্তব্ধতা এসে। শেষ পংক্তির চিত্রকল্পটি বহু আলোচিত। মোটের উপর স্বীকৃত অভিমত এই যে, বিষম দর্শন উটের গ্রীবার মতো অসামঞ্জস্য, অস্বস্তিকর এক নিস্তব্ধতা মানুষটিকে ঠেলে দিয়েছে মৃত্যু বাসনার দিকে। আসলে মানুষের নিজেরই মন তাকে মৃত্যুর দিকে টান দিয়েছে। ব্যাখ্যাহীন সেই অন্তর নিশ্চয়তা, ব্যাখ্যাহীন সেই
অন্তর্গত নিঃসহায়তা তার আঁধারের বিশেষণ এখানে অদ্ভুত। কিন্তু উটের গ্রীবার চিত্রকল্পটি সম্পর্কে একটু অন্য ভাবনাও জাগে। উটের গ্রীবার গড়ন যে অসমঞ্জস, কুৎসিত, তা কি জীবনানন্দ বলেছেন কোথাও? অনেক পশু পাখির ব্যবহার থাকলেও উটের কথা তিনি বোধহয় খুব বেশি বলেননি। উটের গ্রীবা প্রকৃতির নিয়মে আকার নিয়েছে মরুভূমির দীর্ঘ যাত্রা ও উটের খাদ্য গ্রহণের ধরনের সঙ্গে সামঞ্জস্য রেখে। কে তাকে অসুন্দর বলতে পারে? উটের গ্রীবা সম্পর্কে মানুষের সুন্দর অসুন্দরের ধারণার দামই বা কতটুকু? জীবনানন্দের ভাবনা হয়তো অন্যরকম ছিল। তিনি শকুন, ব্যাঙ, পেঁচাকে অসুন্দর দেখেননি, উটের গ্রীবাকে কেন অদ্ভুত বা কুৎসিত দেখবেন? সম্ভবত তিনি এই উটটিকে তুলে এনেছিলেন আরব দেশের লোকগল্প থেকে। সেই যে উট শীতের রাতে মরুপথের এক বণিকের তাঁবুতে গলা ঢুকিয়ে বসেছিল প্রথমে, তারপর উট চলে এলো তাঁবুর ভিতরে। দয়ালু ব্যক্তিটিকে বেরিয়ে আসতে হলো মরু বালুকাময় শীত রাত্রির প্রান্তরে। সেই রকম যেন পুঞ্জীভূত অস্বস্তিকর প্রশ্নকণ্টকিত নিস্তব্ধতা উটের গ্রীবার মতো দীর্ঘ গলা বাড়িয়ে দেয় মানুষের উষ্ণ আরামপ্রদ নিশ্চিন্ত বাসকক্ষের জানলায়, তাকে ঠেলে বার করে দেয় নিরাশ্রতায়। জীবনানন্দের মৃত্যুর ঠিক পরে কবিতা পত্রিকায় জীবনানন্দ স্মৃতি সংখ্যায় প্রকাশিত স্মরণ প্রবন্ধে এরকমই অনুমান করেছিলেন বুদ্ধদেব বসু, যা আমাদের কাছে যৌক্তিক বলে মনে হয়। আরও মনে হয় পশ্চিম এশিয়ার মরুময় অঞ্চলগুলিতে যেখানে জীবনযাত্রার নিত্যসঙ্গী উট, সেখানে উটকে অনেক সময়ই সববাহী বলেও চিহ্নিত করা হয়। উট এখানে মানুষটিকে মৃত্যুর দিকেই ঠেলে দিয়েছে। উট এখানে মানুষেরই সত্তা অন্তর্গত মৃত্যু বাসনা মোহের প্রতীক। এরপর আমরা দেখি কবি লিখছেন, তবুও তো পেঁচা জাগে, গলিত স্থবির ব্যাঙ, আরও 2 মুহূর্তের ভিক্ষা মাগে, আরেকটি প্রভাতের ইশারায় অনুমেয় উষ্ণ অনুরাগে। এতক্ষণ কবিতার কথক চরিত্রটি আত্মহননকারী মানুষটির কথা বলছিল। এই স্তবক থেকে সে যেন নাটকীয় এককোক্তিতে স্বগত ভাষণে নিজের জীবন মৃত্যু সম্পর্কিত ভাবনা উদ্ঘাটিত করে দেয়। সে মানবেতর জীবনের দিকে তাকিয়ে দেখে, সেখানে সে কোনো বিষাদ দেখতে পায় না, কেবল শরীরই বেঁচে থাকার প্রয়াসেই প্রকৃতি ও প্রাণী জগতের প্রতি মুহূর্ত ব্যয় হয়। প্রকৃতি ও প্রাণী জগতে মানুষ ছাড়া আর কারো কারো অন্তর্বেদনা নেই, নিঃসহায়তা বোধ নেই, নেই মৃত্যুর দিকে যাওয়া। একমাত্র মানুষই কখনো কখনো সেই দুর্মর জীবন বাসনাকে অতিক্রম করে যায় তার সূক্ষ্ম মননের বিচিত্র গতিতে। এই স্তবকে মানবেতর সেই দুর্দম প্রাণবাসনার কথাই বলা হয়েছে। মৃত মানুষটির আত্মহনন বাসনার প্রতিকূলতায় জড়ায় বিকল অঙ্গ, ব্যাঙ ও জীবনের টানে 2টি অতিরিক্ত মুহূর্ত সে বাঁচতে চায়। এরপর আমরা দেখি কবি লিখেছেন, টের পাই যূথচারী আঁধারের গাঢ় নিরুদ্দেশে, চারিদিকে মশারির ক্ষমাহীন বিরুদ্ধতা, মশা তার অন্ধকার সংঘারামে জেগে থেকে জীবনের স্রোত ভালোবেসে। আঁধারের বিশেষণ যূথচারী মানুষকে ঘিরে থাকা পুঞ্জীভূত অন্ধকারের মধ্যে আদিম পশুর দলবদ্ধ বিচরণের ভয়াবহতা নিয়ে এসেছে মানুষের মনের অসহায়ত্ব বোধকে স্পষ্ট করবার জন্যই। তারপর ইমেজটির অবলম্বন মশা দৃষ্টিকোণে চলে গিয়ে কবিতা কথক মশারিকে ক্ষমাহীন ও বিরুদ্ধ দেখেছে। মশাকে বাঁচতে হবে, মশা বাঁচতে চায়, তাকে রক্তপান করতেই হবে। মশারির বিরুদ্ধতা সত্ত্বেও মশা তার রক্তপান বাসনাকে জাগ্রত রাখে। সংঘারাম শব্দটি কিছু রহস্যময়। মশা ঝাঁক বেঁধে থাকে, সেই সংঘবদ্ধতার ইঙ্গিত শব্দটিতে থাকা সম্ভব, কিন্তু সংঘারাম শব্দে বৌদ্ধ বিহারের অনুষঙ্গ আসছেই। বৌদ্ধ সন্ন্যাসীরা
আদর্শের ও দর্শনের দিক থেকে ছিলেন জীবন বিবিক্ত, নির্বাণমুখী, কিন্তু বাস্তবেও কি সবসময় তাই ছিলেন? জীবনের আসক্তি ও জৈব প্রবৃত্তি বৌদ্ধ বিহারগুলিকেও আক্রমণ করেছিল। এই শব্দটি ব্যবহার করে কবি হয়তো বলতে চাইছেন, জীবন সম্পর্কে আপাত ঔদাসীন্যের ভিতরে ভিতরে বহমান থাকে ভোগ বাসনা। সম্ভবত তিনি বলতে চাইছেন, বাঁচবার বাসনাই প্রাণীর পক্ষে স্বাভাবিক, মৃত্যু বাসনা প্রাণী স্বভাবের বিপরীত। এরপর কবি লিখছেন, রক্তক্লেদ বসা থেকে রৌদ্রে ফের উড়ে যায় মাছি, সোনালি রোদের ঢেউয়ে উড়ন্ত কীটের খেলা কত দেখিয়াছি। ঘনিষ্ঠ আকাশ যেন যেন কোনো বিকীর্ণ জীবন অধিকার করে আছে ইহাদের মন। দুরন্ত শিশুর হাতে ফড়িংয়ের ঘন শিহরণ মরণের সাথে লড়িয়াছে। স্তবক এখানে যদিও শেষ হয়নি, তবু এই কয়েকটি পংক্তির উদ্দিষ্ট বাণীটি একই। মশা, মাছি, কীট, ফড়িং সকলের মধ্যেই জীবনের উত্তাপ। তারা সকলেই প্রতিটি মুহূর্ত জুড়ে পূর্ণভাবে বাঁচতে চায়। অসম লড়াইয়ে মৃত্যুর মুহূর্তেও তারা মৃত্যু বাসনার কাছে নিজেকে সমর্পণ করে না। শিশুর মুঠিতে ধরা ফড়িংয়ের মতো অন্তিম ক্ষণটিতেও প্রাণাকাঙ্ক্ষায় শিহরিত হয়। এরপর আমরা দেখি কবি লিখছেন, চাঁদ ডুবে গেলে পর প্রধান আঁধারে অশ্বত্থের কাছে একগাছা দড়ি হাতে গিয়েছিলে তবু একা একা যে জীবন ফড়িংয়ের, দোয়েলের, মানুষের সাথে তার হয় না কো দেখা। এই যে কবি এখানে আঁধার শব্দটির বিশেষণ হিসেবে ব্যবহার করেছেন প্রধান শব্দটিকে, আসলে কবি জীবনের অন্ধকার দিকটি বড় করে দেখাতে চেয়েছেন। কবি বলতে চেয়েছেন, মানুষটি বাঁচতে চাইছে না কারণ তার জীবনের অন্ধকার দিকটি বড় হয়ে উঠেছে। এতক্ষণ কবিতা কথক মৃত ব্যক্তিটিকে উল্লেখ করেছে সে বলে, তৃতীয় ব্যক্তির দূরত্ব থেকে। এই অংশে সহসা সম্বোধন বদলে গেছে তুমিতে, স্থাপিত হয়েছে সহমর্মিতা। মানুষটি আত্মহত্যা করতে গিয়েছিল অশ্বত্থ গাছের ডালে দড়ি বেঁধে। ভারতীয় বিশ্বাসে দীর্ঘ ও সুস্থ আয়ুর প্রতীক এই বৃক্ষ। মৃত্যুকামী মানুষটির পাশে অশ্বত্থের উপস্থাপনা মানুষের ছিদ্রময় বেদনাময় জীবনের সঙ্গে বৃক্ষলতার নির্মনন ও জৈবতায় পরিপূর্ণ জীবনের তুলনার উদ্দেশ্যেই করা হয়েছে। এরপর কবি লিখছেন, অশ্বত্থের শাখা করেনি কি প্রতিবাদ, জোনাকির ভিড় এসে সোনালি ফুলের স্নিগ্ধ ঝাঁকে করেনি কি মাখামাখি। আসলে কবি বোঝাতে চেয়েছেন, নিশ্ছিদ্র জীবনাকাঙ্ক্ষী নিসর্গ ও প্রাণী জগৎ মানুষটির আত্মহত্যা যেন সমর্থন করেনি। আবার মানুষটির অশান্তিতে জোনাকি আর সোনালি ফুলের স্নিগ্ধ উজ্জ্বলতায় আসেনি কোনো ম্লানতা। এরপর আমরা কবিকে লিখতে দেখি, থুরথুরে অন্ধ পেঁচা এসে বলেনি কি, বুড়ি চাঁদ গেছে বুঝি বেনো জলে ভেসে। চমৎকার, ধরা যাক দু একটা ইঁদুর এবার, জানায়নি পেঁচা এসে এ তুমুল গাঢ় সমাচার। যদিও পরোক্ষে অর্থাৎ কথকের বিবৃতিতে তবু এই অংশে প্রবেশ করে এই নাট্য কবিতাটির তৃতীয় চরিত্র। সেই চরিত্রটি হলো থুরথুরে অন্ধ পেঁচা। তার কণ্ঠে উচ্চারিত হয়েছে এ কবিতার অন্যতম কেন্দ্রীয় বাণী। পেঁচা সেই প্রগাঢ় জীবন বাসনার প্রতীক যে বেঁচে থাকার জৈব সংগ্রাম থেকে কখনো বিরত হয় না। তাকে নিশ্চেষ্ট করতে পারে না জরা বা অন্ধতা। চাঁদের সৌন্দর্যের কোনো প্রয়োজন নেই তার নির্মনন অস্তিত্ব চেতনায় চাঁদের সৌন্দর্যও ফিকে হয়ে যায়। চাঁদ ডোবা অন্ধকারে ইঁদুর ধরবার সুবিধে হবে বলে সে খুশি হয়। যে কোনো মূল্যে বাঁচতে হবে, এই কঠিন জীবন এসোনার সামনে তুচ্ছ হয়ে যায় গতানুগতিক ঔচিত্যবোধ, সৌন্দর্যবোধ ও করুণা। চাঁদের আলোয় তার সৌন্দর্যবোধের প্রয়োজন হয় না। সে জীবনকে কাঠিন্যের মধ্য দিয়ে উপভোগ করে, সে জীবনকে পরিপূর্ণভাবে বাঁচতে চায়। কোনো মূল্যেই সে জীবনের
জীবনকে হারাতে চায় না। প্যাঁচার উক্তির প্রথম পংক্তির মধ্যে ধরা আছে একটি বিচিত্র চিত্রকল্প। জীবনের ও মানুষের অতীব নির্মম রূঢ়তা প্রতিবিম্বিত সেই ছবিতে। ক্রূর ও প্রতিকূল পরিবেশের মধ্যে পৃথিবীর যেসব জাতি বাস করে তাদের অনেকের মধ্যেই এমন রীতি আছে। তারা খাদ্য আহরণে অপারগ বৃদ্ধ বৃদ্ধাদের পরিত্যাগ করে নির্জনে নিশ্চিত মৃত্যুর সামনে। পূর্ব বাংলার দারিদ্র জীর্ণ কোনো কোনো শ্রেণীর মধ্যেও এই রীতি একেবারে অপরিচিত ছিল না। ভাটার সামনে জেগে ওঠা কোনো চরে তারা রেখে আসে অশক্ত বয়স্ক মানুষদের। বানের জল এসে ভাসিয়ে নিয়ে যায় তাদের। অভাবের সংসারে কমে যায় একটা পেট। এইভাবেই চলে বাঁচার সংগ্রাম। সংগ্রামী পেঁচাটি চাঁদকে কল্পনা করেছে তেমনই এক বুড়ি রূপে। চাঁদ বানের জলে ভেসে গেছে, প্রশস্ত হয় তার বাঁচবার পথ। আমরা এই প্রসঙ্গে একটি উদাহরণ নিতে পারি। বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে প্রকাশিত সাহিত্য সাধক চরিতমালায় ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়ের জীবনীতে এমনই একটি ঘটনার বিবরণ আছে। কর্মস্থল শাহজাদপুরের পথে নৌকায় যেতে যেতে নদীর চড়ায় ৩ জন পরিত্যক্ত বৃদ্ধাকে পড়ে থাকতে দেখে তিনি নৌকায় তুলে নিয়েছিলেন তাদের। তুমুল গাঢ় সমাচার বিশেষণ প্রয়োগের অভিনবত্বে ও কুশলতায় এই কবিতা আমাদের মুগ্ধ করে। তার চেয়ে বেশি নাড়া দেয় সমাচার শব্দটি। খ্রিস্ট জীবনীর বাংলা অনুবাদগুলি সুসমাচার নামে পরিচিত। মথি লিখিত সুসমাচার, লুক লিখিত সুসমাচার ইত্যাদি। সেই প্রগাঢ় ধর্মবিশ্বাসের বাণী যেন এখানে ধর্ম পরিবর্তনে প্রাণ ধর্মের ক্ষেত্রে প্রযুক্ত। এই ইঙ্গিত বুদ্ধদেব বসুর প্রাগুক্ত প্রবন্ধটিতে পাওয়া যাবে। জীবনের এই স্বাদ, সুপক্ক যবের ঘ্রাণ হেমন্তের বিকেলের, তোমার অসহ্য বোধ হলো, মর্গে কি হৃদয় জুড়লো, মর্গে গুমোটে থ্যাতা ইঁদুরের মতো রক্তমাখা ঠোঁটে। এই পংক্তিতে আমরা দেখি তুমি সম্বোধনের নৈকট্য এখানেও থেকে গেছে। কবিতা কথক প্রশ্ন করে, মানুষ কেন প্রাকৃত জীবনের এই পরিপূর্ণ স্বাদে হৃদয় তৃপ্তি বোধ করতে পারে না? কেন অন্তর্গত বিষাদ মানুষকে ক্লিষ্ট করে? কেন মৃত্যুকেও মাঝে মাঝে মনে হয় কাম্য? এ প্রশ্ন কবিরও। এই প্রশ্নটি এই কবিতার প্রাণবীজ। তাই তো কবি লিখছেন, শোনো তবু এ মৃতের গল্প, কোনো নারীর প্রণয়ে ব্যর্থ হয় নাই। বিবাহিত জীবনের স্বাদ কোথাও রাখেনি কোনো খাদ। সময়ের উদ্বর্তনে উঠে এসে বধূ, মধু আর মননের মধু দিয়েছে জানিতে। হাড় হাভাতের গ্লানি বেদনার শীতে এ জীবন কোনোদিন কেঁপে ওঠে নাই। তাই লাশ কাটা ঘরে চিত হয়ে শুয়ে আছে টেবিলের পরে। বারবার কবিতার কথকের ভাষায় কবি আমাদের জানিয়ে দেন যে আত্মঘাতী ব্যক্তিটির জীবনে আপাত দৃষ্টিতে কোনো অপূর্ণতা ছিল না। মধু আর মননের মধু আলাদা করে উল্লেখ করা হয়েছে মানুষের জীবনের শরীরী স্বাদ আর মননী ভাবনার আনন্দকে স্বতন্ত্রভাবে বোঝাবার জন্য। মৃত মানুষটির পারিবারিক জীবনে কোনোদিনই অপূর্ণতা ছিল না। দেহ ও মনের সার্বিক তৃপ্তি সে পেয়েছিল তার নিজস্ব নারীর কাছে। তবু সে আত্মহত্যা করল। তবুর পরিবর্তে তাই অব্যয়টির প্রয়োগ অসাধারণ। একটি কারণ থেকে তার ফল স্বাভাবিক যৌক্তিক পথে দেখা দিলে আমরা কারণ ও পরিণামের বিবরণকে উন্নীত করি তাই অব্যয় দিয়ে। এখানে ফল কারণের বিপরীত। আত্মহত্যার কারণ নেই, তাই আত্মহত্যা করা। জীবনের এক কূট বিরোধাভাস। জীবনের উপরিতলের যুক্তি এখানে খাটবে না। মানব মনের নিগূঢ় সত্তা সংকট, রহস্যময় ও দুর্গেয় কোনো অভাববোধ থেকে সংঘটিত হয়েছে এই আত্মহনন। এরপর কবি লিখছেন, জানি তবু জানি নারীর হৃদয় প্রেম শিশু গৃহ নয় সবখানি।
অর্থ নয়, কীর্তি নয়, সচ্ছলতা নয়, আরও এক বিপন্ন বিস্ময় আমাদের অন্তর্গত রক্তের ভিতরে খেলা করে, আমাদের ক্লান্ত করে, ক্লান্ত ক্লান্ত করে। লাশ কাটা ঘরে সেই ক্লান্তি নাই, তাই লাশ কাটা ঘরে চিত হয়ে শুয়ে আছে টেবিলের পরে। এই পংক্তি কয়েকটি কাব্যগুণে আর কবির অনুভবের গাঢ় সত্যতায় আমাদের যেভাবে আলোড়িত করে, তার তুলনায় ব্যাখ্যাগত দুরূহতার দিকটি এখানে কম। মানুষের আছে মস্তিষ্ক, মানুষ তার চিন্তন ও বোধের ক্ষেত্রে কিছুতেই বর্জন করতে পারে না। মানুষ তার চিন্তন ও বোধের ক্ষেত্র কিছুতেই বর্জন করতে পারে না। এই চিন্তন ক্ষমতা তাকে পৃথিবীর সবচেয়ে শক্তিমান শ্রেণীতে পরিণত করেছে। আবার এই চিন্তন তাকে একই সঙ্গে দিয়েছে সুখ ও দুঃখ বোধ করবার ক্ষমতা। ব্যক্তিগত সুখের জীবনযাপন করতে করতেই বিশ্বের সংকটের কালো ধোঁয়া তার মননী অস্তিত্বকে গ্রাস করে। বিচ্ছিন্নভাবে মানুষের অস্তিত্বের নিরর্থকতার ও নিঃসহায়তার বোধ তাকে আমূল বিচলিত করে দেয়। মানুষের বোধের ক্রিয়া এমনই বিচিত্র যে সুখের জীবনও তার কাছে অকারণেই মাঝে মাঝে ক্লান্তিকর হয়ে ওঠে। এই বক্তব্যই জীবনানন্দ উপস্থিত করেছেন পূর্বোক্ত এই পংক্তিগুলিতে তার অতুলনীয় তার অতুলনীয় বাচনের মাধ্যমে। এখানে তাই অব্যয়টি কারণ কার্য শৃঙ্খলার যৌক্তিকতা বোঝাতেই ব্যবহৃত হয়েছে। এই স্তবকে এবং এর আগের স্তবকে মৃত ব্যক্তিটির উল্লেখ করতে গিয়ে কবিতার কথক আবার ফিরে গেছে প্রথম পুরুষের কিছুটা নৈর্ব্যক্তিক অবস্থানে। তুমি থেকে আবার সে ফিরে এসেছে সে সর্বনামে। আধুনিক কবিতায় এই জটিলতার দিকটি দেখা যায় বারবার। ব্যক্তি স্বাতন্ত্র্য প্রতিষ্ঠার এই যুগে কবিতার মধ্যে দিয়ে কবির নিজের কথা অভিব্যক্ত হয়, ব্যঞ্জিত হবে তার নিজের মনোভঙ্গি ও আত্মদর্শন। আবার পৃথিবী সম্পর্কে একটি অনাবৃত সত্যদৃষ্টি জাগ্রত রাখার দায়ও যেন একালের কবির উপর বর্তায়। রবীন্দ্রনাথ একেই বলেছিলেন তদ্গত দৃষ্টিভঙ্গি। কবিতার স্বব্যক্তিত্বের প্রকাশ যেন একান্ত অসংযত ব্যক্তিগত উচ্ছ্বাসশক্তিতে পরিণত না হয় কিটস কথিত নেগেটিভ ক্যাপেবিলিটি থেকে এলিয়ট প্রতিষ্ঠিত অবজেক্টিভ কোরিলেটিভের ধারণায় সেই একই সচেতনতার প্রকাশ। এই নিবিড় মন্ময়তা ও প্রবল তন্ময়তার সংঘর্ষ থেকে গড়ে ওঠে আজকের কবিতার শৈল্পিক নির্মাণ। এই কারণেই আধুনিক কবিতায় আমি, তুমি, সে প্রায়ই ভূমিকা বদল করে, একত্রে মিলেও যায় প্রায়ই। তবু রোজ রাতে আমি চেয়ে দেখি, আহা থুরথুরে অন্ধ পেঁচা অশ্বত্থের ডালে বসে এসে চোখ পাল্টায়ে কয়, বুড়ি চাঁদ গেছে বুঝি বেনো জলে ভেসে। চমৎকার, ধরা যাক দু একটা ইঁদুর এবার। প্রায় পুনরুক্তি, কিন্তু ঠিক পুনরুক্তিও নয়। প্রথমবার প্রকৃতির একান্ত শরীরী জীবন বাসনার পরিচয় দেবার জন্য পংক্তিগুলি ব্যবহৃত। এখানে কবিতা কথনের ভাবনায় ছায়া ফেলেছে ঐকান্তিক জীবন ভোগ্যতাজনিত আবশ্যিক মমত্বহীনতা ও স্বার্থপরতার দিকটি। মানুষ ছাড়া প্রকৃতি ও প্রাণী জগতে এই জীবন ভোগ্যতা একমুখী, বাঁচার জন্যই বাঁচা। বাঁচার প্রক্রিয়ার মধ্যে মননশীলতার হৃদয়াবেগের কোনো স্থান নেই। একমাত্র মানুষই সেই একমাত্রিক জৈব জীবনের আকর্ষণকে কিছুটা অতিক্রম করেছে। বস্তুত আত্মহননের মধ্য দিয়েই হয়তো কখনো কখনো মানুষ তার মনুষ্যত্বকে চিনিয়ে দেয়, মরিয়া প্রমাণ করিল সে যে মরে নাই। কিন্তু মানব সন্তানের এমতো ব্যাকুলতায় জীবজগতের অন্যত্র বেঁচে থাকার অনবচ্ছিন্ন সংগ্রামে এক বিন্দু চির ধরে না। পেঁচার চোখ পাল্টানোর ছবিতে হয়তো বেঁচে থাকার এই দুটি রূপের কথাই বলা হয়েছে। হে প্রগাঢ় পিতামহী, আজও চমৎকার। পেঁচা এই শেষ স্তবকে সরাসরি সংলাপের লক্ষ্য হয়। কবিতার নাট্যগুণ বাড়ে, জিজ্ঞাসার চিহ্নটি সবচেয়ে জরুরি। প্রাকৃত জীবনে প্রবল তাড়না স্রোতের বিপরীতে দাঁড়িয়ে মানব মননের অনির্বাপিত প্রশ্ন, এই জীবন কি ভালো? শুধু বাঁচার জন্যই? বাঁচার কি সার্থকতা আছে?
কি প্রয়োজন এই চাঁদ ভাসানো ইঁদুর ধরা জীবনের। তাই তো কবি লিখছেন, আমিও তোমার মতো বুড়ো হব, বুড়ি চাঁদটারে আমি করে দেব কালিদহে বেনো জলে পার। আমরা দুজনে মিলে শূন্য করে চলে যাব জীবনের প্রচুর ভাঁড়ার। শেষ স্তবকের শেষ পংক্তিগুলিতে রক্ত মাংসময় ও ক্ষুধাজারিত জীবনের অনিবার্যতা স্বীকৃত। মানুষকে তা স্বীকার করে নিতেই হয়। তবু মানুষের জীবন একমাত্রিক নয়, জৈবতা অগ্রগণ্য, কিন্তু শেষ লক্ষ্য নয় মানুষের কাছে। আত্মঘাতী সেই মানুষটির রক্তের অন্তর্গত বিপন্ন বিস্ময়ের কথা আমরা ভুলতে পারি না। মানুষ কখনো পুরোপুরি পেতে পারে না প্রাকৃত জীবনের সর্বাঙ্গীন অকপট শুদ্ধ ও রূঢ় পরিপূর্ণতা। মশা মাছি ব্যাঙ ফড়িং পেঁচা কেবল শারীরিকভাবে বাঁচার জন্যই বাঁচবে, কিন্তু মাঝে মাঝে এক একটি মানুষ বিপন্ন বিস্ময়ের তাগিদে তুচ্ছ করবে সেই বেঁচে থাকাকে, মৃত্যুকেই মনে করবে শ্রেয়তর। জীবন ও মৃত্যুর চেতনা সূত্র মিলে ৮ বছর আগের একদিন এক প্রগাঢ় জীবন চেতনারই কবিতা। এতদূর পর্যন্ত ছিল কবিতার সম্পূর্ণ বিশ্লেষণী পাঠ। এবার আমরা আলাদাভাবে কবিতায় ব্যবহৃত যে চিত্রকল্পগুলি তার একটু বর্ণনা করব। দীর্ঘ কবিতার চিত্রকল্পের সংলগ্নতার দ্বৈত ভূমিকা এই। একদিকে তারা সমসার্থক চিত্রকল্প, কাব্য বিষয়ের ছোট ছোট রূপাধার, আর একদিকে ভাবগত গতির ও পরিণতির নিয়ামক, এক অন্যতর ব্যাখ্যাতা। এই দ্বৈতকে না বুঝলে কাব্যোপলব্ধি সম্পূর্ণ নয়। আধুনিক বাংলা কাব্যের একটি বড় কবিতার সাহায্যে আমরা এখন এই দ্বৈত সমস্যাকে বোঝার চেষ্টা করব। জীবনানন্দ দাশের ৮ বছর আগের একদিন আমাদের আলোচ্য কবিতাটির নাম। চিত্রলতা জীবনানন্দের অনন্য সম্পদ। এক কথায় ছবি দিয়ে কথা বলতে জীবনানন্দ ভালোবাসেন, কিন্তু সচেতন পাঠক মাত্রেই জানেন যে আমাদের আলোচ্য জীবনানন্দের এই বিখ্যাত দীর্ঘ কবিতাটিতে চিত্রলতার যে অভিনবত্বের জন্য জীবনানন্দের সাধারণ খ্যাতি তা পরিহৃত। চিত্রলতা এখানে কবির কল্পনাকে অকৃপণ হবার অবকাশ না দিয়ে চিত্রল সংহতির দিকে তাকে নিয়ে যেতে চেয়েছে। কবি কল্পনার এক্ষেত্রে কেন্দ্রীয় দুর্বলতার জন্য যে যাত্রা মধ্যপথে খণ্ডিত হয়েছে। কেমনভাবে হয়েছে এবং কবির ব্যবহৃত চিত্রকল্পে তার প্রতিক্রিয়া কেমনভাবে প্রতিবিম্বিত হয়েছে সেটাই আমাদের অনুধাবনীয়। সকলেই এই কাব্য বিষয়ের আপাত পরিচয়টুকু জানি যে এটি কোনো আত্মহত্যার বিষয়ে লেখা কবিতা। সেই আত্মহত্যাকে রুগ্নতার সঙ্গে এক আসনে স্থান দেওয়া যাবে না, কেননা কবি জানিয়েছেন যে এই মৃত্যু সাধারণ মৃত্যু নয়। যে সমস্ত প্রাকৃত কারণে মানুষের মৃত্যু বাসনা লৌকিক ব্যাপার হতে পারে, সেসব কারণ এখানে উপস্থিত ছিল না। তাহলে এই মৃত্যু বাসনার মূল কোথায় অনুসন্ধেয়? বিপন্ন বিস্ময় বলে কবি ইঙ্গিতে যা বলেছেন, প্রতীকে উপমায় তাকেই ব্যাখ্যা করেছেন কবি কাব্যের নিয়মে। মৃত্যু বাসনার মূল সেখানেই সন্ধেয়। এই কবিতায় একটি চিত্রকল্পের ৩ বার ব্যবহার ঘটেছে। চাঁদের অপঘাত মৃত্যু সেই চিত্রকল্পটির মূল কথা, এবং এই চিত্রকল্পের ব্যাখ্যায় সমগ্র কবিতাটির ব্যাখ্যা সম্ভব। চাঁদ অবশ্যই স্বাভাবিক প্রতীক। স্মরণীয় যে শেষার্ধে রবীন্দ্রনাথ এবং প্রধান আধুনিক কবিরা সকলেই নিজ নিজ অভিজ্ঞতার জগৎ নিংড়ে রস মৃত্তিকা সংগ্রহ করে নিজ নিজ প্রতীক রচনা করে নিয়েছেন। কেমনভাবে এই ব্যাপারটা ঘটে সেটা আমাদের এ প্রবন্ধের আলোচ্য বিষয় নয়। স্বতন্ত্র কবিজীবনীর আলোচনাতেই তার ব্যাখ্যা হওয়া উচিত। কিন্তু একটা বিষয় লক্ষণীয়, চাঁদকে স্বাভাবিক প্রতীক হিসেবে জীবনানন্দ ব্যবহার করলেও কবি নতুন অনুষঙ্গ করেছেন বুড়ি এই বিশেষণটির প্রয়োগে। সদাই জীবনানন্দ তার সমকালবর্তী সভ্যতার সঙ্গে একটা দূরতিক্রম্য ব্যবধান অনুভব করতেন। এই ব্যবধানজনিত শূন্যতাকে সাজানোর জন্য তার নিজের প্রাতিভাসিক জগৎ সৃষ্টির তাগিদে বিদিশা, ব্যাবিলন, জলসিঁড়ি,
ঘাই হরিণী প্রসঙ্গের কাব্যময় প্রয়োগ। বুড়িচাঁদ কথাটিতে সভ্যতা পীড়িত মানুষের প্রায় অবসিত সৌন্দর্যবোধের ছায়া প্রতিবিম্বিত হয়েছে। বুড়িচাঁদ গেছে বুঝি বেনো জলে ভেসে। চমৎকার, ধরা যাক দু একটা ইঁদুর এবার। জানায়নি পেঁচা এসে এ তুমুল গাঢ় সমাচার। থুরথুরে অন্ধ পেঁচা দরিদ্র অস্তিত্বের জীর্ণতার প্রতীক, কিন্তু দুর্মরতারও বটে। বুড়িচাঁদ প্রায় অবসিত সৌন্দর্য চেতনার প্রতীক। যে আত্মহত্যা করেছে সে জেনে গেছে সৌন্দর্যের বিস্ময়ের মৃত্যু ঘটেছে, এবং যেটুকু বেঁচে থাকে সেটুকু পেঁচার অন্ধ অস্তিত্ব রক্ষার তাগিদ। এই কঠিন সত্যকে প্রতি মুহূর্তে জানিবার গাঢ় বেদনার অবিরাম অবিরাম ভার। আর সহ্য করতে হবে না বলেই লাশ কাটা ঘরের দিকে যাত্রা। কিন্তু আমরা বলেছি যে কবিতাটিতে কথঞ্চিত কেন্দ্রীয় দুর্বলতা বিদ্যমান। সেই কেন্দ্রীয় দুর্বলতার দিকে আমরা এবার চোখ ফেরাবো। পঞ্চমীর চাঁদ ডুবে গেলে পরে উটের গ্রীবার মতো নিস্তব্ধতা এসে যাকে না জাগার তাৎপর্য বুঝিয়ে দিয়ে গেল, সেই জীবনের অখণ্ড স্বরূপকে জানত না, সে জীবনের অখণ্ড স্বরূপকে জানত না তা তো নয়। গলিত স্থবির ব্যাঙ আরও 2 মুহূর্তের ভিক্ষা মাগে, আরেকটি প্রভাতের ইশারায় অনুমেয় উষ্ণ অনুরাগে। টের পাই যূথচারী আঁধারের গাঢ় নিরুদ্দেশে, চারিদিকে মশারির ক্ষমাহীন বিরুদ্ধতা। মশা তার অন্ধকার সংঘারামে জেগে থেকে জীবনের স্রোত ভালোবেসে। রক্তক্লেদ বসা থেকে রৌদ্রে ফের উড়ে যায় মাছি। সোনালি রোদের ঢেউয়ে উড়ন্ত কীটের খেলা কত দেখিয়াছি। এই যে উষ্ণ অনুরাগ, জীবনের স্রোত, রৌদ্র, সোনালি রোদ প্রভৃতি জীবনের ক্লান্ত মৃত বিস্ময় এবং জীর্ণ অস্তিত্বের বিপরীত প্রতীক, এগুলির সমবায়ে এ কথাই পাঠকের কল্পনায় আকার গ্রহণ করেছে যে জীবন সর্বাবস্থায় সংকীর্ণ অস্তিত্বকে মারিয়ে অখণ্ড জীবনের দিকে যেতে চায়। কিন্তু আত্মহত্যাকারী জেনে গেছে যে মানুষের জীবনে জীবজগতের অখণ্ডতার আভাস মাত্র নেই। যে জীবন ফড়িংয়ের দোয়েলের, মানুষের সাথে তার হয় না কো দেখা। একথা জানার পর সব কিছুই তার কাছে তাৎপর্য হারিয়ে ফেলল। জোনাকির স্নিগ্ধতার স্বাদ এবং পেঁচার ইঁদুর ধরার স্বাদ, দুইকে যেন মেলানো মানুষটির পক্ষে সম্ভব নয়। দুর্মর জীর্ণ অস্তিত্বকে তার আর সুন্দরকে মেলানো। তখন উটের গ্রীবার মতো নিস্তব্ধতা, অর্থাৎ একটা অদ্ভুত বিষণ্ণতা তাকে মরতে ডাকবে। এই স্বাভাবিক সিদ্ধান্তের পর কবিতা আর এগুতে পারে না। শোনো তবু এ মৃতের গল্প বলে যে স্তবক শুরু হলো, তা প্রকৃতপক্ষে কবির সংশয় থেকে উদ্ভূত। কাব্যে যাকে সঞ্চারিত করেছেন প্রত্যয়ে, তাকে তথ্যবদ্ধ করার জন্য কবির ব্যাখ্যা শুরু হলো। ফলে নির্বেদগ্রস্ত আত্মহত্যাকারীকে তিনি কখনো মৃদু করুণা করেন, কখনো মৃদু ব্যঙ্গ করে ধীরে ধীরে স্পষ্ট করে ফেললেন। পক্ষান্তরে আমাদের তখন উটের গ্রীবার চিত্রকল্পে এই প্রত্যাশা জাগ্রত যে উক্ত বিষণ্ণতা বোধকেই নানা রূপাধারে স্পষ্ট করা হবে। কিন্তু এ আমাদেরই ভুল। হয়তো জীবনানন্দ জানতেন না এই বিষণ্ণতা বোধ নিজে নিজেই কোনো মহৎ ব্যাপার নয়। কাজেই স্তব্ধ হয়ে গেল চিত্রকল্পের স্রোত। যা রইল তা শুধু পুরনো কথার আবর্ত, ফিরে ফিরে পুরনো চিত্রকল্পেই আশ্রয় গ্রহণ। তথাপি দীর্ঘ কবিতার চিত্রকল্পের সমীচীন প্রয়োগের দৃষ্টান্ত হিসেবে জীবনানন্দের এই কবিতাটি উৎকৃষ্ট দিশারি, এতে কোনো সংশয় নেই। তো এই গেল কবিতায় ব্যবহৃত চিত্রকল্পগুলির অনন্যতা এবং তার ভিতরে যে অর্থ লুকিয়ে আছে তার ব্যাখ্যা। এরপর আমি কাব্যগ্রন্থ ধরে আলোচনা এলে ঠিক কতটুকু অংশ লিখতে হবে এবং কেমনভাবে লিখতে হবে সেই অংশটুকু বলবো। কাব্যগ্রন্থ ধরে আলোচনা এলে যে অংশটুকু লিখতে হবে সেই অংশটুকু এবার আমি পড়ে শোনাচ্ছি। এই মৃত্যুর আগে কবিতায় আমরা আসলে দেখি একটি মানুষ আত্মহত্যা করেছিল।
এক রাত্রে স্ত্রী ও শিশু সন্তান সহ সুখী জীবন পরিত্যাগ করে গাছের ডালে গলায় দড়ি দিয়েছিল সে। তাকে নিয়ে যাওয়া হয়েছিল লাশ কাটা ঘরে। এই ঘটনাংশের বিবৃতি কবিতাটির প্রথম স্তর বা এই কাব্যনাট্যের প্রথম দৃশ্য। দৃশ্যটি বর্ণিত হয়েছে কবি কথকের ভাষায়। আপাত নিরাসক্ত সংবাদ জ্ঞাপন যেন। তারপর বেশ কিছুক্ষণ কথা বলেন কবি। কবি অর্থে ব্যক্তি জীবনানন্দ দাশ নন। কবিতার আমি জীবন সংকট, গাঢ়তা ও সার্থকতা সম্পর্কে গভীর চিন্তায় তলিয়ে যাওয়া এক ব্যক্তি। একটি মানুষ আত্মহত্যাকে ঘিরে মানুষের জীবনযাপন সম্পর্কিত এক গভীর আত্মদর্শনের মুখোমুখি হন তিনি। বেশ কিছুক্ষণ চলতে থাকে তার স্বগত চিন্তা। এরপর কিছুক্ষণ পরে কবিতা নাট্যের শেষ দৃশ্যে দেখা যায় একটি প্রবীণ পেঁচাকে। তার অমোঘ নিজস্ব সংলাপে যেন কবিতার ক্লাইম্যাক্স জ্বলে ওঠে। কবিতার বক্তার সঙ্গেও আছে তার কথা। বক্তা সরাসরি মধ্যম পুরুষে তাকে সম্বোধন করেন, প্রশ্ন করেন, তার উক্তি অনুসারেই যেন সিদ্ধান্ত নেন। কবিতার শেষ সংলাপ উচ্চারিত হয়। কবিতাটির গঠন আসলে ত্রিকৌণিক। তার তিনটি বিন্দুতে অবস্থিত আত্মহত্যাকারী মানুষটি, কবিতার কথক এবং ওই পেঁচা। এরা প্রত্যেকেই নিজের নিজের কথা বলছে। এদের কারোরই বক্তব্যের পূর্ণ দায়ভাগ কবি জীবনানন্দ দাশের উপর আরোপ করা বোধহয় প্রথমেই উচিত হবে না। এরপর আমরা দেখে নেব কবিতাটির মধ্যে আসলে কবি কি বোঝাতে চাইছেন। এই যে কবিতার প্রধান আবহ আসলে চাঁদ ডুবে যাওয়া অন্ধকার, যাকে আমরা পরিব্যাপ্ত হতে দেখি কবিতার প্রথম স্তবকেই। এক পূর্ণ সংসারের ছবি, জ্যোৎস্নাময় আশাময় জীবন, স্ত্রী ও সন্তানের প্রীতিময় নৈকট্য, এবং তারপরই হঠাৎ আসে ভূত শব্দটির চমক। বাংলার লোকবিশ্বাসে যে অশুভ নিশিরি ডাকের কথা শোনা যায়, তাই যেন লোকটিকে ডেকে নিয়ে গেছে আত্মহত্যার পথে। আসলে প্রথম স্তবকের শেষ দুই পংক্তিতে কবি সঞ্চারিত করে দিয়েছেন আধুনিক মানুষের সেই আর্ত প্রশ্ন, ঘুম কেন ভেঙে গেল? আসলে ঘুম কি জীবনে ছিল কখনো? আপাত সুখী সংসার জীবনে প্রকৃত সুখের কি অস্তিত্ব আছে? মানব মননের পুঞ্জিত দ্বিধা ও স্ববিরোধ, অস্বস্তি ও অসুখের বোঝা মানুষকে কি এক নিরন্তর আত্মহননের দিকে এগিয়ে দিচ্ছে না? এই প্রশ্নেরই উত্তর খুঁজেছেন কবিতার সমগ্র কবিতা জুড়ে। আসলে জীবন বড় প্রিয়, কিন্তু বেঁচে থাকার প্রক্রিয়া নিরবচ্ছিন্ন মনোরম নয়। বহু নিষ্ঠুর স্বার্থপরতা, বহু করাল আগ্রাসনের সঙ্গে লড়াই করে বাঁচতে হয়। বাঁচতে গেলে নিজেরও কিছু পরিমাণে নিষ্ঠুর ও নির্মোহ না হয়ে উপায় নেই। কোনো মানুষের ব্যক্তিগত জীবনে যদি আপাতভাবে শান্তি থাকেও, তার মননের স্তরে জীবন প্রক্রিয়ার এই অসহায়তার বোধ ক্রমে চেপে বসতে পারে। কোনো কোনো মানুষ এই ভার বহন করতে করতে সহ্যের বাঁধ ভেঙে বেছে নিতে পারে মৃত্যুর পথ। জীবনের স্বরূপ জেনে অন্তর্হিত হতে পারে তার বাঁচবার ইচ্ছে। আসলে এরপর আমরা দেখি কবি এক জায়গায় লিখছেন উটের গ্রীবার মতো কোনো এক নিস্তব্ধতা এসে। আসলে উটের মধ্য দিয়ে এখানে কবি মানুষের সত্তা অন্তর্গত মৃত্যুবাসনা মোহের প্রতীককেই চিত্রিত করেছেন। এছাড়া আমরা দেখি কবি সমগ্র কবিতাটির মধ্যে আমাদেরকে মানবেতর জীবনের দিকে তাকিয়ে দেখতে বলেছেন। সেখানে কবি কোনো বিষাদ দেখতে পান না। কেবল শরীরই বেঁচে থাকার প্রয়াসেই প্রকৃতি ও প্রাণী জগতের প্রতি মুহূর্ত ব্যয়িত হয়। প্রকৃতি ও প্রাণী জগতে মানুষ ছাড়া আর কারো কারো অন্তর্বেদনা নেই, নিঃসহায়তা বোধ নেই, নেই মৃত্যুর দিকে যাওয়া। একমাত্র মানুষই কখনো কখনো সেই দুর্মর জীবন বাসনাকে অতিক্রম করে যায় তার সূক্ষ্ম মননের বিচিত্র গতিতে।
এই যে জীবন সম্পর্কে আপাত ঔদাসীন্যের ভিতরে ভিতরে বহমান থাকে ভোগ বাসনা, সম্ভবত তিনি বলতে চাইছেন বাঁচবার বাসনাই প্রাণীর পক্ষে স্বাভাবিক, মৃত্যু বাসনা প্রাণী স্বভাবের বিপরীত। কবি দেখিয়েছেন কিভাবে মশা, মাছি, কীট, ফড়িং সকলের মধ্যেই জীবনের উত্তাপ। তারা সকলেই প্রতিটি মুহূর্ত জুড়ে পূর্ণভাবে বাঁচতে চায়। অসম লড়াইয়ে মৃত্যুর মুহূর্তেও তারা মৃত্যু বাসনার কাছে নিজেকে সমর্পণ করে না। শিশুর মুঠিতে ধরা ফড়িংয়ের মতো অন্তিম ক্ষণটিতেও প্রাণাকাঙ্ক্ষায় শিহরিত হয়। এই কণ্ঠে এই কবিতায় কবির কণ্ঠে উচ্চারিত হয়েছে কবিতার অন্যতম কেন্দ্রীয় বাণী। আসলে কবির কণ্ঠে না, এই কবিতার তৃতীয় চরিত্র অর্থাৎ থুরথুরে অন্ধ পেঁচা, সেই পেঁচার কণ্ঠে ধ্বনিত হয়েছে কবিতার অন্যতম এক কেন্দ্রীয় বাণী। আসলে পেঁচা সেই প্রগাঢ় জীবন বাসনার প্রতীক, যে বেঁচে থাকার জৈব সংগ্রাম থেকে কখনো বিরত হয় না। তাকে নিশ্চেষ্ট করতে পারে না জরা বা অন্ধতা। চাঁদের সৌন্দর্যের কোনো প্রয়োজন নেই তার নির্মনন অস্তিত্ব চেতনায়। যে কোনো মূল্যে তাকে বাঁচতে হবে। এই কঠিন জীবন এসোনার সামনে তুচ্ছ হয়ে যায় গতানুগতিক ঔচিত্যবোধ, সৌন্দর্যবোধ ও করুণা। এরপর আমরা বলতে পারি, আসলে কবি বারবার কবিকথকের ভাষায় আমাদের জানিয়ে দেন যে আত্মঘাতী ব্যক্তিটির জীবনে আপাত দৃষ্টিতে কোনো অপূর্ণতা ছিল না। মধু আর মননের মধু আলাদা করে উল্লেখ করা হয়েছে মানুষের জীবনের শরীরী স্বাদ আর মননী ভাবনার আনন্দকে স্বতন্ত্রভাবে বোঝাবার জন্য। মৃত মানুষটির পারিবারিক জীবনে কোনো দিনই অপূর্ণতা ছিল না। দেহ ও মনের সার্বিক তৃপ্তি সে পেয়েছিল তার নিজস্ব নারীর কাছেই, তবু সে আত্মহত্যা করল। আসলে আত্মহত্যার কারণ নেই, তাই আত্মহত্যা করা জীবনের এ এক কূট বিরোধাভাস। জীবনের উপরিতলের যুক্তি এখানে খাটবে না। মানব মনের নিগূঢ় সত্তা, সংকট, রহস্যময় ও দুর্গেয় কোনো অভাববোধ থেকে সংঘটিত হয়েছে এই আত্মহনন। আসলে এই সমগ্র কবিতা জুড়ে আমরা দেখতে পাই রক্ত মাংসময় ও ক্ষুধাজারিত জীবনের অনিবার্যতা স্বীকৃত। মানুষকেও তা স্বীকার করে নিতেই হয়। তবু মানুষের জীবন একমাত্রিক নয়, জৈবতা অগ্রগণ্য, কিন্তু শেষ লক্ষ্য নয় মানুষের কাছে। আত্মঘাতী সেই মানুষটি রক্তের অন্তর্গত বিপন্ন বিস্ময়ের কথা আমরা ভুলতে পারি না। মানুষ কখনো পুরোপুরি পেতে পারে না প্রাকৃত জীবনের সর্বাঙ্গীন অকপট শুদ্ধ ও রূঢ় পরিপূর্ণতা। মশা, মাছি, ব্যাঙ, ফড়িং, পেঁচা কেবল শারীরিকভাবে বাঁচার জন্যই বাঁচবে, কিন্তু মাঝে মাঝে এক একটি মানুষ বিপন্ন বিস্ময়ের তাগিদে তুচ্ছ করবে সেই বেঁচে থাকাকে, মৃত্যুকেই মনে করবে শ্রেয়তর। জীবন ও মৃত্যুর চেতনা সূত্র মিলে 8 বছর আগের একদিন, এক প্রগাঢ় জীবন চেতনারই কবিতা, এই কথাটি আমরা বলতে পারি। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। আপনারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে পরবর্তী পর্বগুলি প্রকাশ করার সাথে সাথে বা পরবর্তী ক্ষেত্রে কোনো গল্প, উপন্যাস, প্রবন্ধ, নাটক বা এই ধরনের সমালোচনামূলক আলোচনা করবার সাথে সাথেই আমরা আপনাদের কাছে পৌঁছে যেতে পারি। অনেক ধন্যবাদ।